সুপ্রিম কোর্টে আমাদের কলকাতা হাইকোর্টে মামলা ফাইল হয়েছে। মাননীয় সাংসদ মহুয়া মৈত্র নিজে একটা মামলা করেছেন, অন্য অনেক মামলা ফাইল হয়েছে। আমাদের বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আজকের এই মুহূর্তে আদালতে সওয়াল করছেন। আশা করা যায় একটা সদর্থক রায় হাইকোর্টের থেকে পেলেও পেতে পারি। হিন্দু ধর্মের রামায়ণে থেকে আরম্ভ করে বেদ পুরাণে কোথাও গরু খাওয়ার নিষিদ্ধ ব্যাপারটা নেই। এবং সেখানে আরও বলা হয়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন হিন্দুদের যাগ যজ্ঞে ব্যাপক হারে গরুর ব্যবহার হতো, এমনকি রামায়ণে তার ব্যাপক উল্লেখ রয়েছে। সেই গরু এখন রাজনীতিকীকরণ হয়েছে এবং রাজনীতির বোড়ে হিসাবে গরুকে ব্যবহার করা হচ্ছে, যেটা সত্যি কথা বলতে দুর্ভাগ্যের। সেটা হওয়া উচিত। আগামী 27 তারিখ, 27শে মে, 27 তারিখ বা যদি চাঁদের হিসাবে 28 তারিখও হতে পারে, একদিন আগে পরে। 27 তারিখে ক্যালেন্ডারে আছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ, হ্যাঁ আছে। ফলে এই ঈদের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে যে পশু কোরবানি, গরু কোরবানি নয়, পশু কোরবানি আছে। এবং পশু কোন কোন পশু সেখানেও সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। সেটা গরু হতে পারে, মহিষ হতে পারে, উট হতে পারে, দুম্বা হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে। মূলত এইগুলোই আমরা কোরবানি হিসাবে ব্যবহার করি। এবং অবশ্যই কোরবানির বিষয়টা হচ্ছে রূপক, যে আমাদের হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা নির্দেশনা, যে ত্যাগ, কোরবানি। এবং এই কোরবানির যে ঈদ বা কোরবানির যে ব্যবস্থাপনার মধ্যে যে আমাদের মধ্যে যে যে পশুত্ব আছে, যে খারাপই আছে, যে ভুল আছে, যেগুলো খারাপ আছে, তার কোরবানি দেওয়ার একটা শিক্ষা আমরা এর মধ্যে নিহিত রয়েছে। কিন্তু সেটা একটা 1950 সালে একটা আইন ছিল, সেটা ধুলো চাপা পড়া ছিল। সেটাকে নিয়ে হঠাৎ করে 2026-এর 9ই মে যে নতুন সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, তারা ধুলো ঝেড়ে সেই আইনটাকে সামনে এনেছে। ফলে সেই যে ভারতীয় জনতা পার্টির সরকার, তাদের যে ধাত্রী সংগঠন আরএসএস, তারা কিন্তু জন্ম লগ্ন থেকেই কিন্তু এই গরু বিষয়টাকে নিয়ে তারা রাজনীতি করে এসেছে। এবং সারা ভারতবর্ষে যে গোরক্ষার নামে যে তাণ্ডব, যে মানুষের উপর অত্যাচার, মোহাম্মদ আকলাককে যেভাবে পিটিয়ে মারা থেকে আরম্ভ করে বহু মানুষকেই কিন্তু প্রাণ হারাতে হয়েছে। ফলে সেই রাজনীতি আজকের পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। আমরা জানি যে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে কিন্তু গরু কোরবানির ব্যবস্থা নেই। মূলত ছিল পশ্চিমবঙ্গে, কেরলে, গোয়াতে এবং উত্তর পূর্ব ভারতে, যেগুলো মূলত খ্রিস্টান অধ্যুষিত রাজ্য সেখানে। কিন্তু সেখানে কিছু বলছে না। এবং সেখানে যারা বিজেপির সভাপতি সেই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে, তারা প্রকাশ্যে দাবি করছে যে আমরা গরু খাই, গরু খেতাম, গরু খাবো এবং গরু নিয়ে সেখানে কোনো অসুবিধা নেই। অথচ পশ্চিমবঙ্গে সেই দলেরই সরকার, তারা এখানে গরু কোরবানির ব্যাপারে সে 1950 সালের আইনটাকে ধুলো ঝেড়ে সামনে এনেছে। এবং 14 বছরের কম বয়সী কোনো গরুকে কোরবানি দেওয়া যাবে না। যে গরু দুধ দিতে পারে, যে গরু কর্মক্ষম, তাকে দেওয়া যাবে না। যেগুলো বাচ্চা হবে না, দুধ দিতে পারে না, অক্ষম, পঙ্গু, অথর্ব, সেই সমস্ত পশু। অথচ ইসলামের যে কোরবানি হচ্ছে হৃষ্টপুষ্ট এবং সুস্থ সবল পশুকে কোরবানি দেওয়ার বিধান রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের কিন্তু সেই যদি যে 50 সালের আইনকে সামনে আনা হয়েছে, সেটা হলে মুসলমানরা সেই পশু কোরবানি দিতে পারবে না। আর তাছাড়া সেরকম কোনো ব্যবস্থাপনা কি আছে বা হঠাৎ করে কি তৈরি করা সম্ভব যে সার্টিফিকেট দেবে 14 বছর বয়স হয়েছে কিনা? সেই ভেটেরিনারি ডাক্তার কি সব জায়গায় আছে? পঞ্চায়েত সমিতি বা আপনার পুরসভার চেয়ারম্যানরা, তারা কি ব্যাপারটা সম্পর্কে অবগত বা অবহিত? এবং তারপরেও তো আছে বা বলা হয়েছে যে সেখানে পঞ্চায়েত সমিতি বা পুরসভার চেয়ারম্যান যদি সম্মতি না দেয় বা ভেটেরিনারি ডাক্তার যদি সম্মতি না দেয়, 15 দিন পরে বা 15 দিন অপেক্ষা করার পরে সেখানে আপনাকে রাজ্য সরকারের কাছে অনুমতি প্রাপ্ত। ফলে 15 দিন নেই। ফলে রাজ্য সরকারের ঘোষণা দিয়েছে গত 13 তারিখে। ফলে তার আগেই 15 দিন আগেই সেটা ঈদ হয়ে যাচ্ছে। ফলে এই স্বল্প সময়ের মধ্যে এই নির্দেশিকা পালন, এটা একটা অস্থিরতা, একটা অরাজকতা তৈরি হয়েছে। ফলে আমার বোধ হয় রাজ্য সরকারের ভাবনা চিন্তা করে আর একটু সময় নিয়ে বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। আর তাছাড়াও আজকে পশু কোরবানি দেওয়াটা হয়তো হয়নি, কিন্তু পশুটাকে কোরবানির জন্য যে হাটে বাজারজাত করার জন্য কিছু যারা চাষি গরু চাষ করে, তারা কিন্তু বছর ভোর ধরে বিভিন্ন জায়গা থেকে দেনা করে, লোন করে তাদেরকে খাইয়ে পরিয়ে তৈরি করেছে কোরবানির বাজারে বিক্রি করে একটা দাম পাবে বলে। ফলে সেই গরুগুলো যদি তারা বিক্রি করতে না পারে এবং সেগুলো যদি বিক্রি করা যাবে না
বলে তাহলে তারাও অত্যন্তরে পড়বে। ফলে 1 বছর ধরে বা 6 মাস ধরে 8 মাস ধরে তাদের প্রস্তুতি হঠাৎ করে এক ঘোষণায় সমস্ত মানুষকে একটা বিপাকে ফেলা, এটা বোধহয় একটা রাজ্য সরকারের নতুন করে বিবেচনা করা দরকার। তবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমাদের কলকাতা হাইকোর্টে মামলা ফাইল হয়েছে। মাননীয় সাংসদ মহুয়া মৈত্র নিজে একটা মামলা করেছেন, অন্য অনেক মামলা ফাইল হয়েছে। আমাদের বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আজকের এই মুহূর্তে আদালতে সওয়াল করছেন। আশা করা যায় একটা সদর্থক রায় হাইকোর্টের থেকে পেতে পারি। তবে এটুকু ঠিক যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন আদালতে এখনও কিন্তু যে আরএসএস একটা প্রভাব ভীষণভাবে গেড়ে বসেছে। ফলে সেখানে ব্যাপারটা হচ্ছে পিছিয়ে রাখা সমাজের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, কষ্ট এ বিষয়ে সদর্থক রায় সেইভাবে আসছে না। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন বক্তব্য একটা ধোঁয়াশাপূর্ণ ছিল। তারপরে ডবল এসআইআর পশ্চিমবঙ্গে হলো এবং ক্ষমতার পালাবদলকে আমরা লক্ষ্য করলাম। ফলে সামগ্রিকভাবে আজকের গরু ছিল হচ্ছে ভারতবর্ষের তথা বাংলার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, কৃষকদের একটা হাতিয়ার এবং ছিল বেশ কিছু মানুষের খাবারের হিসাবে এই গরু ছিল। কিন্তু সেই গরু এখন রাজনীতিকীকরণ হয়েছে এবং রাজনীতির বোড়ে হিসাবে গরুকে ব্যবহার করা হচ্ছে, যেটা সত্যি কথা বলতে দুর্ভাগ্যের, সেটা হওয়া উচিত নয়। এবং শুধুমাত্র আজকের গরুকে কেউ কেউ বলেন মাতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি যতদূর পড়েছি আমার জানা মতে বা বিভিন্ন পণ্ডিতদের বই পুস্তক থেকে আরম্ভ করে হিন্দু পণ্ডিতদের বই পুস্তক পড়ে যেটা জেনেছি, সেখানে কিন্তু হিন্দু ধর্মের রামায়ণে থেকে আরম্ভ করে বেদ পুরাণে কোথাও গরু খাওয়ার নিষিদ্ধ ব্যাপারটা নেই। এবং সেখানে আরও বলা হয়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন হিন্দুদের যজ্ঞে ব্যাপক হারে গরুর ব্যবহার হতো, এমনকি রামায়ণে তার ব্যাপক উল্লেখ রয়েছে। ফলে সামগ্রিকভাবে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জায়গা নেই। হঠাৎ করে দেখছি কিছু নব্য এমএলএ তারা রাস্তায় নেমে গেছে, গিয়ে গরু ধরছে, গিয়ে বলছে তোমার জন্ম সার্টিফিকেট আছে। বোধ বুদ্ধি নেই, এমনকি একটা শপথ বাক্য পাঠ করার মতো ক্ষমতা যোগ্যতা তাদের নেই, সেই দৃঢ়তা নেই। তারা হঠাৎ মন্ত্রী হয়ে গিয়ে তারা ধরাকে সরা জ্ঞান করছে, গরু ধরে গরুর মানে যে রাখাল তাকে জিজ্ঞাসা করছে তোমার গরুর জন্ম সার্টিফিকেট কোথায়। আসলে সে নিজের জন্ম সার্টিফিকেটটা দেখবার ক্ষমতা রাখে না, গরুর জন্ম সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে। ফলে এরা আদতে সত্য গরুর বাচ্চা বলেই বলে মনে হচ্ছে। আমার মুসলিম সমাজের ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে দেখছি যে একটা অস্থিরতা, অরাজকতা, একটা হুমকি, একটা ভয় বাতাবরণ তৈরি করা হয়েছে। সেখানে আমি মুসলিম সমাজের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশিকা এসছে সামনে। ফলে সেটাকে যে আইনটা আমার ভালো লাগুক আর না লাগুক, সেটা রাজ্য সরকারের আইন। ফলে রাজ্য সরকারের অধীনে বসবাসরত একজন মানুষ হিসাবে তাকে গুরুত্ব দিয়ে সম্ভব হলে আমরা গরুটাকে বা মহিষটাকে এড়িয়ে যাই, আমরা ছাগল বা ভেড়ার চেষ্টা করি। যদি ছাগল ভেড়া তো এত সংখ্যক হঠাৎ করে পাওয়া যাবে না, এবং যদি পাওয়া যায় সেটা দাম অনেক বেড়ে যাবে। যার দাম 10,000 সেটা হয়তো 20,000 বা 30,000 চাইবে, ফলে সেটা খুব কঠিন হয়ে যাবে। ফলে সেই জন্য বলবো প্রয়োজনে আপনি সেই কোরবানির যে অর্থটাকে, যেটা আপনি কোরবানি দিতে চাইছিলেন, সেই অর্থটাকে ভালো কাজে লাগান, সমাজের উন্নয়নের কাজে লাগান। বেকার যুবক, অসহায় যারা লেখাপড়া শিখতে কষ্ট পাচ্ছে বা অসুবিধার মধ্যে আছে, তাদের সাহায্য করুন, তারা ভালোভাবে লেখাপড়া শিখতে পারে এবং সমাজ উন্নয়নে সেই অর্থ কাজে লাগান। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নিয়ত জানেন এবং আমাদের মনের খবর জানেন, তিনি আমাদেরকে গ্রহণ করবেন। এবং আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত বা কোনো চ্যালেঞ্জের জায়গায় যাব না। কারণ মামলা মকদ্দমা হলে পুলিশ এসে তুলে নিয়ে গেলে বা আপনি কোরবানি কিনে নিলেন, তখন হয়তো অত চাপ নেই, কিন্তু যেই কোরবানি দিতে গেলেন বা দিলেন তখনই এসে পুলিশ দেখতে চাইলো আপনার সার্টিফিকেট কোথায়, 14 বছরের গরু দিয়েছেন বা গরুর রং কী ইত্যাদি ইত্যাদি। বা আপনি ঈদের আগের দিন এসে পুলিশ আপনাকে কাগজ দেখতে চাইলো, তখন আপনি টাকা দিয়ে পশুটা কেনা হয়ে গেছে, অথচ আপনি কোরবানি দিতে পারছেন না, গরুটা তুলে নিয়ে গেল এবং আপনার বিরুদ্ধে কেস হলো। এবং সেই কেসটা বলা হয়েছে যে 1,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেল, অথবা দুটোই হতে পারে, মানে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। ফলে অহেতুক একটা ঝুঁকি না নিয়ে প্রয়োজনে গরু বা মহিষকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এটাই আমার বাংলার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কাছে
অনুরোধ।